আপনি যদি স্টক মার্কেট দেখেন তাহলে মনে করবেন যে আমেরিকার ইকোনমি মানে একেবারে এই তো প্রতি সপ্তাহে সপ্তাহে তারা রেকর্ড ব্রেক করে। হ্যাঁ, অথচ দ্রব্যমূল্য কমছে না, আপনার ইনফ্লেশন কমছে না। একটা হিংস্র এনভায়রনমেন্টে ডোনাল্ড ট্রাম্প একজন প্রতিশোধ পরায়ণ লোক, এবং তিনি এতটা হিংসাত্মক আচরণ করতে পারেন যে আপনি দেখেছেন যে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মামলা করেছে, এফবিআই ডাইরেক্টর জেমস কমির বিরুদ্ধে মামলা করেছে, কেননা তাকে সমর্থন দেয় নাই। দুটো পার্টির মধ্যে কোনো মিল নাই। আপনি তো জানেন যে গভর্নমেন্ট অনেকদিন শাটডাউন ছিল। হ্যাঁ, কোনো একটা মিনিংফুল লেজিসলেশন তারা করতে পারে না। ডোনাল্ড ট্রাম্প বলল যে আমি যদি ক্ষমতায় আসি, একদিনের ভিতরে ইনফ্লেশন কমানো হবে, একদিনের ভিতরে সমস্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দেওয়া হবে, সারা পৃথিবীতে শান্তি আসবে, এমনকি হয়তোবা নোবেল পুরস্কারটা একদিনেই হয়তো পেয়ে যাবে। রিপাবলিকান এবং ডেমোক্রেট কেউই জনগণের অর্থনীতির কথা শুনছে না, অর্থনৈতিক যে একটা ক্রাইসিস চলছে সেটা নিয়ে শুনছেন না। এই বিষয়ে এই পোলটি সম্পর্কে সংক্ষেপে 1 থেকে 1.5 মিনিট আপনার কাছে একটু শুনি। ইকোনমি তো একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছে আজকে, বিশেষ করে মানে সাধারণ জনগণের জন্য এটা খুবই অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছে। আপনি যদি আপনি যদি স্টক মার্কেট দেখেন তাহলে মনে করবেন যে আমেরিকার ইকোনমি মানে একেবারে এই তো প্রতি সপ্তাহে সপ্তাহে তারা রেকর্ড ব্রেক করে। হ্যাঁ, অথচ দ্রব্যমূল্য কমছে না, আপনার ইনফ্লেশন কমছে না। হ্যাঁ, এদিকে তো আনএমপ্লয়মেন্ট রিপোর্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাও তো সংখ্যাজনক। লেবার মার্কেটের অবস্থা খুব ভালো না। হ্যাঁ, কাজেই আমেরিকার ইকোনমি একটা আশঙ্কাজনক ইস্যুর ভিতর দিয়ে যাচ্ছে। এটা কখন ভেঙে পড়ে এর কোনো ঠিক নেই, এবং আমার তো মনে হয় যে একটা 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 ইকোনমিতে একটা ধস আসবে হয়তো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তো সেটা থেকে উত্তরণের জন্য যে সমস্ত প্রচেষ্টার দরকার, আপনার দুটো পার্টির মধ্যে কোনো মিল নাই। আপনি তো জানেন যে গভর্নমেন্ট অনেকদিন শাটডাউন ছিল। হ্যাঁ, কোনো একটা মিনিংফুল লেজিসলেশন তারা করতে পারে না। আপনার ফেডের সাথে গভর্নমেন্টের কোনো ভালো সম্পর্ক নেই। হ্যাঁ, কেউ চাচ্ছে ইন্টারেস্ট রেট স্টেবল রাখতে, কেউ চাচ্ছে কমাতে, মানে বিভিন্ন কারণে। এবং এই যে ট্যারিফ, একদিকে আমরা শুনতে পাচ্ছি ট্যারিফের আমরা নাকি বড় একটা চেক পাবো, অন্যদিকে আমরা সেই চেক পাওয়ার আগে যে যে দ্রব্য আমরা কিনছি সেটা কিন্তু আমরা বেশি মূল্য দিয়ে কিনছি। আমাদের যে সেই টাকাটা চলে যাচ্ছে এটা কিন্তু আমরা খেয়াল করছি না। আমরা বসে আছি যে সেই টাকাটা কবে আমাদের ঘরে আসবে। হ্যাঁ, কাজে ইকোনমি খুব ভালো করছে না। এটা মানে আমি যেটা বললাম যে স্টক মার্কেটের দিকে তাকালে মনে হবে যে ইকোনমি ভীষণভাবে ভালো করছে, কিন্তু আসলে সাধারণ জনগণের জন্য ইকোনমি খুবই ভালো না। এটার জন্য দুই দলের একসাথে কাজ করতে হবে। মানে এই যে আপনার ট্রাম্পের ব্যাপারে ডেমোক্র্যাটদের একটা অ্যালার্জি আছে, তার সাথে কাজই করা যাবে না। এবং ট্রাম্পের ব্যাপার হলো তিনি রাষ্ট্রপ্রধান, তিনি প্রেসিডেন্ট, কিন্তু ওনার কথায় মনে হয় যে উনি এক দলের প্রেসিডেন্ট, উনি ঠিক দুই দলের প্রেসিডেন্ট না। সারা ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টটাই দুই দলেরই কিছুটা একসাথে কাজ করার প্রবণতা দেখাতে হবে। মানে এরা দুটোই স্টাববার্ন, একদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট স্টাববার্ন, এবং তার কারণে তার যে অনুসারী আপনার সেই বলেন কংগ্রেস বলেন, তারা তো ওই ট্রাম্পের ভয়ে হয়তো ডেমোক্র্যাটদের সাথে কাজ করতে সাহস পায় না। হ্যাঁ, ওদেরকে ডেমোক্র্যাটরাও যে সবার সাথে কাজ করা যাবে কিন্তু ট্রাম্পের সাথে কাজ করা যাবে না, ট্রাম্প খুব টক্সিক, তার সাথে কাজ করা যাবে না। এইগুলো কি করে দেশের ইকোনমির কথা চিন্তা ভাবনা করে হ্যাঁ এই দুই দলেরই এগিয়ে আসা উচিত এই ইকোনমিটিকে সেভ করার জন্য। ওকে, খুব চৌধুরী একটু আপনার কাছে শুনি, ছোট্ট করে শুনবো, এই কারণে যে না হয় আমরা মানলাম যে ট্রাম্প শুনছেন না, রিপাবলিকানরা শুনছেন না দেশের জনগণের ইকোনমির এই দুরবস্থার কথা, ডেমোক্রেটরাও তো শুনছে না। আপনারা তো ডেমোক্রেটদের রাজনীতি করছেন, ডেমোক্রেট লিডাররাও শুনছেন না এই বিষয়টি। তাহলে সামনে নির্বাচনে ডেমোক্রেটদেরকে নিয়ে আসাটা আসলে কোথায়? স্টিয়ারিংটা যখন ডোনাল্ড ট্রাম্পের হাতে, এটা রিপাবলিকানদের হাতে না, আমি মনে করি না এটা রিপাবলিকানদের হাতে। যেমন তার রিপাবলিকানরাও ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দেয় না, তার পলিসিকে সাপোর্ট দেয় না, ইনক্লুডিং ইমিগ্রেশন, ইকোনমিক পলিসি, ইনক্লুডিং ট্যারিফ সাপোর্ট। রিপাবলিকানরাও সাপোর্ট দিচ্ছে না, কিন্তু সেটা মুখে প্রকাশ করতে পারছে না। ভোটেও সেখানে আপনি দেখেছেন ইতিমধ্যে কংগ্রেসে অনেকগুলো ভোটে রিপাবলিকানদের কি করুণ অবস্থা হয়েছে। এটার উত্তর দিয়েই কিন্তু আপনি অনেক কিছু জেনে যান যে একটা হিংস্র এনভায়রনমেন্টে ডোনাল্ড ট্রাম্প একজন প্রতিশোধ পরায়ণ লোক, এবং তিনি এতটা হিংসাত্মক আচরণ করতে পারেন যে আপনি দেখেছেন যে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মামলা করেছে, এফবিআই ডাইরেক্টর জেমস কমির বিরুদ্ধে মামলা করেছে, কেননা তাকে সমর্থন দেয় নাই। কমির একটাই মাত্র দোষ ছিল যে সে লয়্যালটি দাবি করছিল কমি যখন এফবিআই ডাইরেক্টর ছিল। তা আমি একটা জিনিসে ফুটে যাব, ডোনাল্ড ট্রাম্পের এবারের নির্বাচনের মূল ম্যানিফেস্টো ছিল
সো কল বাইডেন ক্রিয়েটেড ইনফ্লেশনকে, বাইডেন ইনফ্লেশন কিভাবে ক্রিয়েট করছেন? ফেডারেল ফান্ড থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা ইকোনমিতে ইনফিউজ করেছেন দরিদ্র মানুষের জন্য। আপনারা জানেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট নিয়ে সেখানে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করা হয়েছিল যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং গুড পেইং জব সৃষ্টি করা হয়, ওয়ার্কিং ক্লাস মানুষের কাছে যাতে টাকা যায়। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বলল যে আমি যদি ক্ষমতায় আসি, একদিনের ভিতরে ইনফ্লেশন কমানো হবে, একদিনের ভিতরে সমস্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দেওয়া হবে, সারা পৃথিবীতে শান্তি আসবে, এমনকি হয়তোবা নোবেল পুরস্কারটা একদিনেই হয়তো পেয়ে যাবে। এরকম কথাবার্তাও আমরা কিন্তু তার কথাবার্তায় আঁচ করতে পারতেছি যে উনি সবকিছু একদিনেই সমাধান করে ফেলবেন, অন্তত প্রমিস করেছেন। কিন্তু কি করেছেন? উনি ট্যারিফ ইম্পোজ করা শুরু করলেন 100%, 200%, 300%, 50%। এই ট্যারিফ যখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে, ট্যারিফের ফলে কি হয় আমি এই অনুষ্ঠানে এবং বিভিন্ন টিভি চ্যানেলে জি আমরা আলোচনা করেছি সেটা। জি রাইট। ট্যারিফ যখন ইম্পোর্টের সময় ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ট্যারিফটা দিতে হচ্ছে, যার ফলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, প্রান্তিক ভোক্তা হিসাবে আমার আর আপনার পকেট থেকে আমাদের যদি ইনকাম বাড়ছে না, কিন্তু আমার আর আপনার এখন বেশি করে খরচ করা হচ্ছে, যেই ট্যারিফটা ডাইরেক্ট চলে যাচ্ছে ট্রেজারিতে। এই যে বিলিয়নস অফ ডলার, এখন আপনারা জানেন আপনাদের ইউএস ট্রেজারিতে বিলিয়নস অফ ডলার লেইং ডাউন আইডল মানি, এটা কিন্তু ওই ট্যারিফের মানি। যত মাল ঢুকছে, যত মাল আমরা বানাচ্ছি, যেখানে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, ওইসব ব্যয় এখন আমার আর আপনার সাধারণ প্রান্তিক মানুষ। আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হলো $2000 করে ফ্যামিলি অনুযায়ী চেক করে দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। This unearned income will create more money, cash infusion in the community. It will raise the commodity price again. Ultimate victim you and I. ওকে। তো যার ফলে আমি বলবো ডেমোক্রেটরা ফেল করছে এখন পর্যন্ত, যদিও স্টিয়ারিং, আমি প্রথমেই বলছি স্টিয়ারিং ইজ ট্রাম্পের হাতে, প্রেসিডেন্টের হাতে। এখন সে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, কংগ্রেসকে পাশ কাটিয়ে শুধুমাত্র অর্ডিন্যান্সের পর অর্ডিন্যান্স জারি, এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করে দেশ বিরোধী কার্যক্রমে সে লিপ্ত। এখন ডেমোক্রেটদের কি করার আছে এখানে? ডেমোক্রেট ক্যান চ্যালেঞ্জ হিম, বাট দে ক্যান নট স্টপ হিম ইন কংগ্রেস অর সিনেট বিকজ অফ দেয়ার সিট নাম্বার। সো আমরা আশা করি এই মিড টার্ম, যেটা আমরা বলি 2026 সালের যে মিড টার্ম নভেম্বরে ইলেকশন হবে, I hope Democrat will be able to communicate their message, economic message, political message, and our foreign policy to our voters clearly. Then, আপনারা দেখেছেন ইতিমধ্যেই কয়েকটা স্পেশাল ইলেকশন হয়েছে বিভিন্ন স্টেটে, গভর্নর, স্টেট হাউসগুলোর ইলেকশন হয়েছে, সিটি কাউন্সিলের ইলেকশন হয়েছে, ইনক্লুডিং ফ্লোরিডা রেড স্টেট। আপনারা জানেন কি হয়েছে। এই যে একটা ট্রেন্ড ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, তাতে করে আপনি দেখেন ল্যান্ডজি গ্রামের মতো টাউটরা, তাদেরকে এখন সিনেটর বলতে লজ্জা লাগে, বলছে এই ফেকের বিরুদ্ধে যদি যায় আগামীতে রিপাবলিকানরা সব জায়গায় হারবে এবং তাদের বিচার শুরু করবে ডেমোক্রেটরা। এই সংখ্যা কিন্তু বাস্তবায়ন সত্য, তার অ্যাসেসমেন্ট কিন্তু সত্য। জি আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে পুরো আলোচনা হয়তো আমরা যেতে পারছি না। ক্ষমতা হারাবে রিপাবলিকানরা, ক্ষমতা হারাবে, আমরা সবাই বিচারের মুখোমুখি হবে। আমি আশা করি এদেশের একজন নাগরিক হিসাবে, ভোটার হিসাবে তার সেই ভবিষ্যৎবাণী হয়তো এই 2026 সালে আমরা করতে পারবো না, তবে 2028 সালে দিকে আপনি বুঝতে পারবেন কি করছে। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা যদি কংগ্রেস এবং সিনেটের দুই জায়গায় মেজরিটি পায়, ডোনাল্ড ট্রাম্প উইল বি এ লেম ডাক